আজকের ভিডিওটা কিন্তু ক্লাস 10 এর হিস্ট্রি সাবজেক্টের উপরে। এই হিস্ট্রি সাবজেক্টের উপরে কোন চ্যাপ্টার থেকে? অর্থাৎ এই ৮ নম্বর চ্যাপ্টার থেকে। এই ৮ নম্বর চ্যাপ্টারে কিন্তু সেকেন্ড পার্ট আজকে তোমাদের সামনে শেয়ার করব। আমি বোর্ডে লিখেছি। এই সেকেন্ড পার্ট আলোচনা করার সাথে সাথে এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসার মতো সেই প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে শেয়ার করব। আর এগুলো শেয়ার করলে কি হবে? থার্ড সামেটিভ পরীক্ষায় তথা 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এগুলো খুবই প্রয়োজন হবে। তাই আজকে কিন্তু এই চ্যাপ্টার থেকে অর্থাৎ এই অষ্টম চ্যাপ্টার থেকে উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত এখান থেকে কিন্তু আলোচনা করব। তো দেখো, আমরা অনেক প্রাণদণ্ড দিয়ে অর্থাৎ বলিদান দিয়ে কি করেছি? 1947 সালের 15ই আগস্ট কিন্তু আমরা স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতা লাভের পরে আমাদের যে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাই হলো এই উদ্বাস্তু সমস্যা। তাই আজকে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ এই ৮ নম্বর চ্যাপ্টার থেকে আজকে আলোচনা করব কি 1947 পরবর্তী উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ এবং বিতর্ক। অর্থাৎ এই এত জনসাধারণ অর্থাৎ যখন ভারতবর্ষ স্বাধীন হলো তখন কি হলো? এই পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিম পাকিস্তান এই দুটো অংশ থেকে কিন্তু জনসাধারণ, কেউ মুসলমান কেউ হিন্দু, এই হিন্দুরা চলে আসতে লাগলো ভারতবর্ষের দিকে আর মুসলমানরা চলে গেল কিছু অর্থাৎ পাকিস্তানের দিকে। এই পাকিস্তানের দিকে যারা গেল আর যারা ভারত বাংলাদেশ থেকে এলো তাদের মধ্যে কিন্তু এই যে সমস্যাটা এসে গেল 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভের পরে, এই সমস্যাটা নিয়েই কিন্তু আজকে আলোচনা এবং বিতর্ক। এই আলোচনার মধ্যে সবচেয়ে বড় সমস্যা আমাদের হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। এই ওয়েস্ট বেঙ্গলে আসাম বিহারেও কিছুটা পড়েছিল, তবে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এর সমস্যাটা সবচেয়ে বেশি হয়েছিল অর্থাৎ এখানেই সবচেয়ে বেশি এফেক্ট হয়েছিল। এই কারণের জন্য যে সেই সম্পর্কে যে যে সমস্যাগুলো এসেছিল সেই সমস্যা এবং আলোচনার মধ্যে দিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা ক্লাস 10 এর কোন সাবজেক্ট? হিস্ট্রি সাবজেক্ট চ্যাপ্টার 8 পার্ট 2 আজকে তোমাদের সামনে শেয়ার করব। তাহলে চলো আমরা সেই জায়গাটায় চলে যাই যেখানে নাকি এই বিতর্কটা এসেছিল আর এই বিতর্কর মধ্যে দিয়ে কিন্তু কি হয়েছিল? সমাধানেরও পথ খুঁজে নেওয়া হয়েছিল। এই সমাধানের পথ আর বিতর্ক এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, আলোচনা শুরুতেই আমি বলবো যে যাদের কাছে এই বইটা আছে অর্থাৎ ইতিহাস ও পরিবেশ ক্লাস 10 বাণী সংসদ, এই বাণী সংসদের বই যার কাছে আছে সে তো অবশ্যই বাণী সংসদের বইটা নিয়ে বসবে। আর যার কাছে এই বাণী সংসদের বইটি নেই সে কিন্তু অন্য যে কোনো রাইটারের বই নিয়ে বসলেই কিন্তু হবে। কিন্তু চ্যাপ্টারটার কথা মনে রাখতে হবে। কোন চ্যাপ্টার? এই চ্যাপ্টারটা হলো অষ্টম অধ্যায়, উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964 খ্রিস্টাব্দ। এই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু বসতে হবে। এই চ্যাপ্টারটা নিয়ে বসলে পরে আর লাইন বাই লাইন তোমাদের সামনে আমি আলোচনা করব। এই আলোচনা করলে কি হবে? এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসার মতো সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব উত্তর সমেত। তাহলে কি হবে? তাহলে কিন্তু কোনো প্রশ্নই কিন্তু বাদ যাবে না। অর্থাৎ এই 2026 সালের মাধ্যমিক ও আমাদের এই থার্ড সামেটিভ দুটোরই কিন্তু কাজ হয়ে যাবে একটা ভিডিওর মধ্যে দিয়ে। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো 1947 পরবর্তী উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও বিতর্ক। এইখান থেকে আমি লাইন বাই লাইন তোমাদের সামনে শেয়ার করব। আর এই লাইন বাই লাইন শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে যে প্রশ্নগুলো আসার মতো সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব উত্তর সমেত। তাহলে শুরু করি। দেখো, এই উদ্বাস্তু সমস্যা, এই উদ্বাস্তুটা কারা? দেখো, 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন কি হয়? হওয়ার পর ভারতের পূর্ব ও উত্তর পশ্চিম দিকে যে বিষয়টি এক গভীর সমস্যার সৃষ্টি করে তাই হলো এই উদ্বাস্তু সমস্যা। তাহলে সালটা কত? 1947 সাল। এই স্বাধীনতার বিনিময়ে ভারত দেশভাগের সম্মুখীন হয় আর দেশভাগের সঙ্গে সঙ্গে প্রায় 1 কোটি মানুষকে উদ্বাস্তু হতে দেখা যায়। অর্থাৎ উদ্বাস্তু হতে হয় আর দেশ ত্যাগ করার সময় পথেই বহু মানুষ মারা যায়।
দেখো উদ্বাস্তু মানে কি, অর্থাৎ এই ঘর থেকে কোনো জিনিসকে ছুঁড়ে বাইরে ফেলে দিলে বা ঘর থেকে কোনো নিজের মানুষকে ছুঁড়ে বাইরে ফেলে দিলে যে অবস্থাটা হয় সেটাই হচ্ছে এই উদ্বাস্তু সমস্যা। অর্থাৎ তারা গৃহহীন, বস্ত্রহীন, অন্নহীন, সমস্ত কিছুকে, আপনজনহীন সমস্ত কিছুকে হারিয়ে তারা কিন্তু একেবারে নিঃস্ব হয়ে যায়। তো দেখো এই সমস্যাটাই কিন্তু হয়েছিল 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে। অর্থাৎ ভারতবর্ষ যখনই স্বাধীন হলো তখনই এই উদ্বাস্তু সমস্যাটা এসেছিল। আর এই 1 কোটি মানুষের বেশিরভাগ মানুষই কিন্তু পথেই মারা গেছিল। কিসের জন্য? কেউ নাকি অনাহারে, কেউ নাকি রোগে। পশ্চিম পাকিস্তানের বিপুল সংখ্যক শিখ ও হিন্দু ভারতের পূর্ব পাঞ্জাব ও তার পার্শ্ববর্তী রাজ্যে আশ্রয় গ্রহণ করে। তাহলে কি হলো? পাকিস্তান থেকে এলো। একইভাবে পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ, যেটাই আমি বাংলাদেশ, আমরা এখন বাংলাদেশ বলেছি, সেই বাংলাদেশ অর্থাৎ বিপুল সংখ্যক বাংলাভাষী উদ্বাস্তুরা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামে আশ্রয় গ্রহণ করেন। পূর্ব পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ থেকে বহু মুসলিম পাকিস্তানে চলে যান ঠিকই, কিন্তু সেই সংখ্যা ছিল ভারতে আগত উদ্বাস্তুদের সংখ্যার তুলনায় খুবই কম। অর্থাৎ যত পরিমাণ উদ্বাস্তু আমাদের দেশে এসেছেন তার চেয়ে অনেক কম মাত্রায় কিন্তু এখান থেকে পাকিস্তান মুসলমানরা অর্থাৎ পাকিস্তানে চলে গেছে। তাহলে এর সংখ্যাটা খুবই নগণ্য। তাই দেখো কি হলো, এখানে একটু জেনে রাখা বিষয়, দেখো তার আগে একটা চিত্র দেখো, উদ্বাস্তু আগমন অর্থাৎ উদ্বাস্তুরা কিভাবে এসেছিল। এটা দেখে মনে হচ্ছে যে কোনো একটা বাড়ির উপরে ছাদে লোক বসে আছে, আসলে কিন্তু এটা সেটা নয়। এটা একটা ট্রেন, অর্থাৎ এই ট্রেনে কিভাবে যাত্রীরা উঠে আসছে একটা কল্পনা করলে একটা কামরায় কতজন মানুষ আসতে পারে এর একটা কিন্তু ধারণা আমরা এই চিত্রের মধ্যে দিয়েই বুঝতে পারি। তাহলেই বোঝাই যাচ্ছে যে মানুষের কি চাহিদা, অর্থাৎ বাঁচার তাগিদে মানুষ কিন্তু এইভাবে আগমন, উদ্বাস্তু হয়ে আগমন ঘটেছিল আমাদের দেশে। তা দেখো জেনে রাখো, ভারত সরকার স্বাধীনতার প্রথম 5 বছর অর্থাৎ 1947 থেকে 52 খ্রিস্টাব্দ যথেষ্ট গুরুত্ব দিয়ে ছিন্নমূল মানুষের প্রাণ অর্থাৎ মানুষের ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করেন। এই ছিন্নমূল মানে কি? অর্থাৎ একটা গাছকে যদি গোড়াটাকে ছিঁড়ে দেওয়া হয় গাছের কি অবস্থা হয়, অর্থাৎ গাছটি তো খাবার পায় না, মৃত্যু যন্ত্রণায় কিন্তু জ্বলতে থাকে এবং অবশেষে প্রাণ যায়। এইরকম কিছু মানুষ কিন্তু মানুষের ত্রাণ ও পুনর্বাসন অর্থাৎ পুনরায় এসে তাদের বসতি স্থাপন করা অর্থাৎ থাকার জায়গা, এই সময়কালটাকে বলবো আমরা কোন সময়, এই পুনর্বাসনের যুগ নামে পরিচিত। তাহলে আমরা এই পুনর্বাসনের যুগটাও কিন্তু জানলাম 1947 থেকে 52 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়টাকে এই পুনর্বাসনের যুগ নামে পরিচিত। এটা কিন্তু টিকা টাইপও আসতে পারে প্রশ্নে, তোমরা কিন্তু এটা পড়বে। এবার আসবো যে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি। তাহলে দেখো উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানরা নানা ভাবনা চিন্তা শুরু করেন। এরই ফলশ্রুতি হিসাবে 1950 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁয়ের মধ্যে এক চুক্তি যা নেহরু লিয়াকত চুক্তি নামে বা দিল্লি চুক্তি নামে পরিচিত। তাহলে এই চুক্তিটা কার মধ্যে হয়েছিল? এই আমাদের দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আর পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁর মধ্যে। তাহলে চুক্তি, এই চুক্তি দ্বারা স্থির হয় কি কি, দেখো এই লিয়াকত আলী চুক্তির মধ্যে দিয়ে কি কি স্থির হয় এটা একটু দেখতে হবে। অর্থাৎ দেখো 1 নম্বর, দেখো ভারত ও পাকিস্তানের সংখ্যালঘুরা অর্থাৎ যারা কম আছে নিজ নিজ রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে এবং যে কোনো সমস্যার প্রতিকার নিজ রাষ্ট্রের কাছেই চাইবে, অর্থাৎ যখন যে দেশে চলে গেছে সেই রাষ্ট্রের কাছেই চাইবে। 2 নম্বর, দেখো এই উভয় রাষ্ট্র উদ্বাস্তুর সমস্যার কারণ ও সংখ্যা নিরূপণের জন্য অনুসন্ধান কমিটি ও সংখ্যালঘু কমিশন গঠন করবে। 2 নম্বর গেল। 3 নম্বর দেখো, অর্থাৎ 3য় নম্বর, দুটি দেশের সরকার এই সংখ্যালঘুদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে, অর্থাৎ তারা যাতে সঠিকভাবে বসবাস করে। তো দেখো এখানে কি হয়, এখানে কি হয় দেখো, আমার পাড়াতে বা আমার বাড়িতে যদি অন্য পাড়ার কেউ আসে, সে যদি আমাদের পাড়াতে বা বাড়িতে থাকতে চায় তাহলে কি হবে, আমাদের তো সমস্যা হয়। আর এই সমস্যাগুলোর মধ্যে থেকেই কিন্তু কি হয়,
অশান্তির সৃষ্টি হয়। তাহলে তখন কি হয়, এই যে দুটো দল অর্থাৎ ওই পাড়া থেকে এই পাড়া এসেছে, ওই পাড়া থেকে এ পাড়া থেকে ও পাড়ায় গেছে, অর্থাৎ এই দেশ থেকে ও দেশ, ও দেশ থেকে এ দেশ। এই যে দেশ পরিবর্তন, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, এখানে গেলেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। তাই দেখো, দুটি দেশের সরকার এই সংখ্যালঘুদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে, অর্থাৎ তারা যাতে সঠিকভাবে থাকে তার ব্যবস্থা করতে হবে। 4 নম্বর দেখো, এই পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, অসম থেকে কেউ অন্য দেশে শরণার্থী হতে চাইলে সে সাহায্য পাবে যদি অন্য দেশে শরণার্থী হয়। তারপরে দেখো 5 নম্বর, পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় সংখ্যালঘু প্রতিনিধি, তাহলে সংখ্যালঘু প্রতিনিধি দরকার। সেই প্রতিনিধি চলে যাব আমরা পরের পাতায়, অর্থাৎ 122 পাতায় চলে যাব, প্রতিনিধি থাকবে। আর কি হবে দেখো, 6 নম্বর দেখো, 1950, এই 1950 খ্রিস্টাব্দের 31শে মার্চের মধ্যে যদি কোনো শরণার্থী আবার নিজের দেশে ফিরে এসে থাকেন, তাহলে তিনি তার স্থাবর সম্পত্তি ফিরে পাবেন। তাহলে সম্পত্তিটা যা ছিল সেটাই ফিরে পাবেন। এই চুক্তি অনেকটাই, অর্থাৎ অনেকাংশেই অনেককেই হতাশ করে। জানো, একবার সম্পত্তি চলে গেলে বুঝতেই পারছো যা হয়, তোমার একটা জিনিস হারিয়ে গেলে আমি যদি পেয়ে যাই, তাহলে আমার মানসিকতা কি হয়, আমি তো পেয়েছি, একটা কিছুতেই দেওয়া যাবে না। তো এইরকমই হয়, অর্থাৎ আমাদের সমাজে এইরকম কিছু মানুষের সংখ্যা কিন্তু অনেক। তাহলে এই চুক্তি অনেককেই হতাশ করে, কারণ তারা মনে করেন যে উদ্বাস্তু সমস্যার সমাধানে এই চুক্তি যথেষ্ট নয়। অর্থাৎ কি হবে, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও ডক্টর ক্ষিতীশচন্দ্র নিয়োগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তাহলে দেখো, বিশিষ্ট বিশিষ্ট লোক যদি সেই পদ থেকে সরে যায়, তাহলে কি হয়, তাহলে সেই সমস্যাটা আরোই বাড়ে। এবার আসবো আমরা বিভিন্ন গ্রন্থ, এই বিভিন্ন গ্রন্থ ও চলচ্চিত্রের উদ্বাস্তুর সমস্যা। তাহলে বিভিন্ন গ্রন্থের মধ্যে দিয়ে এটা প্রকাশ করা হয়, আর এই চলচ্চিত্রের মধ্যে দিয়েও কিন্তু এটা প্রকাশ করা হয়। দেখো, এই উদ্বাস্তুর সমস্যা ও ছিন্নমূলে মানুষের দেশ ত্যাগে দুর্বিষহ যন্ত্রণার কথা বিভিন্ন গ্রন্থ ও চলচ্চিত্রে ফুটে উঠেছে। তা দেখো কিরকম কিরকম, কিছু চলচ্চিত্র শিল্পী, দেখো বিখ্যাত পাঞ্জাবি বুদ্ধিজীবী এই খুশবন্ত সিং তার এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থে এই সবের এক মর্মস্পর্শী চিত্র তুলে ধরেছেন। তাহলে এটা চলচ্চিত্র শিল্পে চলে গেল। প্রফুল্ল কুমার চক্রবর্তী তার প্রান্তিক মানব গ্রন্থে দেখিয়েছেন যে দেশ স্বাধীন হওয়ার পর, অর্থাৎ 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত পশ্চিমবাংলায় হিন্দু সংখ্যালঘু উদ্বাস্তুদের সংখ্যা ছিল কম করে, অর্থাৎ কম বেশি 11 লক্ষ। তাহলে ভাবো যে তার এই গ্রন্থের মধ্যে তিনি দেখিয়েছিলেন যে 11 লক্ষ মানুষ কিন্তু আমাদের দেশে এসেছিল। এই তৎকালীন উদ্বাস্তু কমিশনার শ্রী হিরণময় বন্দ্যোপাধ্যায় তার উদ্বাস্তু গ্রন্থে, তাহলে দেখো হিরণময় বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রন্থটির নাম কি, এই উদ্বাস্তু গ্রন্থে এই সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেছেন। এবার আসবো, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গোবিন্দ নাহালনি উদ্বাস্তুর সমস্যা নিয়ে তৈরি করেন এই তমস নামে চলচ্চিত্র। এই তমস বিখ্যাত সাহিত্যিক ভীষ্ম সাহানির লেখা এবং মর্মস্পর্শী কাহিনী, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী পরিচালক ঋত্বিক ঘটক তার এই মেঘে ঢাকা তারা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই ঋত্বিক ঘটক তারা সুবর্ণরেখা প্রভৃতি চলচ্চিত্রে উদ্বাস্তু সমস্যার কথা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। আবার সত্যজিৎ রায়ের অশনি সংকেত, মৃণাল সেনের, তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। মৃণাল সেনের অকালের সন্ধানে দুর্ভিক্ষ ও পীড়িত উদ্বাস্তুদের কথা তুলে ধরেছেন। তাহলে আমরা জানলাম বিভিন্ন চলচ্চিত্র শিল্পের মধ্যেও কিন্তু এই উদ্বাস্তু সমস্যাটা তুলে ধরা হয়েছিল এবং বিভিন্ন গ্রন্থে তো তা প্রকাশ করাই হয়েছিল। এবার সমাধানের উদ্যোগ এবং বিতর্ক। সমস্যা তো অনেকটাই হয়ে গেল, কিন্তু সেই সমস্যাটা কিভাবে সমাধান হবে, সমাধানের জন্য কি করতে হবে, দেখো এখানে একটু জেনে রাখার বিষয়টাকে একটু আগে পড়ে নেব। দেখো, দেশ ভাগের প্রাক্কালে, অর্থাৎ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা ভয়াবহ আকার ধারণ করে। তাহলে দেখো, দেশ ভাগ হবে, তাহলে কি হবে, সেখানে হিন্দু দুটো সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই গেছিল। মহাত্মা গান্ধী নিজেই দেখো পূর্ববঙ্গের নোয়াখালীতে দাঙ্গা থামাতে যান। দাঙ্গা মানে গন্ডগোল, মারামারি। এরই পরিণতি হিসাবে এই মহান পুরুষকে কিন্তু সেদিন প্রাণ হারাতে হয়েছিল,
কাদের হাতে? এই কিছু আততায়ীদের হাতে। এই আততায়ীদের মধ্যে তিনিই হলেন সেই আততায়ী নাথুরাম গডসে। এই নাথুরাম গডসের হাতেই প্রাণ হারাতে হয় এই আমাদের মহাত্মা গান্ধী অর্থাৎ জাতির জনক গান্ধীজিকে কিন্তু আমরা হারিয়ে বসলাম। কত সাল সেটা? 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি। তাহলে দেখো, একদিকে দাঙ্গা সামাতে যাচ্ছে, অন্যদিকে তার প্রাণটা চলে গেল। তাহলে দেখো কি সমস্যার মধ্যেই না তখন ভারতবর্ষ পড়েছে। এবার আসবো আমরা সমাধানের উদ্যোগ এবং বিতর্ক। দেখো, এই উদ্বাস্তু সমস্যার সমাধানের উদ্যোগ পাঞ্জাব ও পশ্চিমবঙ্গে এক ছিল না। এমনকি পাঞ্জাব এবং অর্থাৎ পশ্চিমবাংলায় উদ্বাস্তু পুনর্বাসন সমস্যার চরিত্রও ছিল ভিন্ন ভিন্ন। ফলে এক্ষেত্রে বিতর্ক ও কিছু কম দেখা যায়নি। পশ্চিম পাকিস্তানে মূলত লাহোর অঞ্চল থেকে এদেশে পাঞ্জাবে একযোগে 60 লক্ষ মানুষের অভিপ্রয়াণ ঘটে এবং এই সব শরণার্থীরা পাঞ্জাব ছাড়াও হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশে আশ্রয় গ্রহণ করেন এবং দেশত্যাগী মুসলিম পরিবারের পরিত্যক্ত জমি ও সম্পত্তি দখল করে নেয়। তাহলে দেখো কি সমস্যা হলো, যারা এখান থেকে চলে গেছে তারাও ওখান থেকে এসে এখানে দখল করেছে। কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে তার এই সর্বশক্তি নিয়োগ করে তাদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করে, কিন্তু পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবাংলায় আসা শরণার্থীর স্রোত 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রবহমান ছিল, অর্থাৎ চলমান ছিল, তখনও জীবন্ত। বাংলাভাষী উদ্বাস্তুদের পক্ষে মূলত ভাষাগত সমস্যার কারণে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম ছাড়া অন্যত্র যাওয়ার কোনো উপায় ছিল না। অর্থাৎ ভাষা না জানলে তারা কিন্তু সেখানে যেতে পারবে না, অর্থাৎ ভাষা না বুঝলে কি করবে। এই জন্য তাদের আশ্রয়স্থল হয়ে গেছিল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম। এর ফলে পশ্চিমবঙ্গের সমাজ ও অর্থনীতি রাজনীতির উপরে প্রবল চাপ পড়ে। ফলে কি হলো, পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তুদের সবাইকে জমি ও বাসস্থান দেওয়া সম্ভব হয়নি। বহু উদ্বাস্তু পরিবারকে শরণার্থী শিবিরে কাটাতে হয়, অর্থাৎ সরকার যেখানে দেখভাল করে সেই জায়গাটা, অর্থাৎ সরকার তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব নেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই সমস্যার সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন, যেমন নতুন নতুন উদ্বাস্তু কলোনি গড়ে তোলেন। তাহলে এই কলোনিটা কি? অর্থাৎ এই ছোটখাটো বাড়ির মধ্যে পরপর তাদের অনেক জমি নয়, পরপর শুধু গায়ে লাগানো বাড়ি। উদ্বাস্তুদের আইনগত স্বীকৃতি দান, কেন্দ্রীয় অর্থ বরাদ্দ বৃদ্ধির ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। তাহলে ডক্টর বিধানচন্দ্র রায়ই কিন্তু তখন এই উদ্বাস্তু সমস্যাটা কিন্তু অনেকটা অংশে সমাধান করেছিলেন। এবার আসবো আমরা এই আইনজীবী অর্থাৎ আত্মজীবনী ও স্মৃতিকথার দেশভাগ। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখো, দেশভাগের অপরিসীম দুর্দশা, উদ্বাস্তু জীবন ও যন্ত্রণার কথা বিভিন্ন লেখকের আত্মজীবনী, স্মৃতিগ্রন্থে, সাহিত্যে প্রতিফলিত হয়েছে। তাহলে লেখকরা তাদের এই আত্মজীবনী এবং স্মৃতিকথার মাধ্যমে কিন্তু ভাগের কাহিনীগুলো বর্ণনা করেছেন। তাহলে এক লেখকের গভীর বেদনাদায়ক স্মৃতি ও সাম্প্রতিক উত্তেজনা প্রবাহ বিভিন্ন গ্রন্থে ফুটে উঠছে। দেখো, এই সব গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো যে এই গ্রন্থগুলো কি কি না, এই গ্রন্থগুলো হলো, দেখো এখানে কিন্তু এইখান থেকে শুরু করে এই পাতাটা পর্যন্ত, অর্থাৎ এই পাতার পুরোটা অংশ পর্যন্ত ধরে নিতে পারো এটা শুধু প্রশ্ন আর প্রশ্ন, শুধু প্রশ্ন, লাইন বাই লাইন প্রশ্ন। এখান থেকে কিন্তু আমাদের সিলেক্ট করব কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেইগুলো নিয়ে। এবার আসবো, দেখো এই গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো অতীন বন্দ্যোপাধ্যায় নীলকণ্ঠ পাখির খোঁজ, সুনীল গঙ্গোপাধ্যায় অর্ধেক জীবন ও পূর্ব পশ্চিম, শঙ্খ ঘোষের সুপারি বনের শাড়ি, নারায়ণ ঘোষের স্রোতের সঙ্গে, সুনন্দা শিকদারের দয়াময়ীর কথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিপাশা, মহাশ্বেতা দেবীর, চলে আসবো পরের পাতাতে, দেবীর আধার মানিক, আবু ইসহাক এর সূর্য দীঘল বাড়ি, মানিক বন্দ্যোপাধ্যায় দেখো স্বাধীনতার স্বাদ ইত্যাদি। তাহলে দেখো এগুলো সবই কিন্তু তাদের গ্রন্থ, উল্লেখযোগ্য গ্রন্থ। এই গ্রন্থগুলির মধ্যে দিয়েই কিন্তু তারা তাদের এই উদ্বাস্তু সমস্যার কিছু সমস্যা তুলে ধরে
বিভিন্নভাবে আলোচনা করেছেন। এছাড়াও রয়েছে দেখো জ্যোতির্ময়ী দেবীর এপার গঙ্গা ওপার গঙ্গা, মেয়ে সেনগুপ্তের বিষাদ বৃক্ষ, সতীনাথ ভাদুরীর গণনায়ক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলকাতা নোয়াখালী বিহার, মণি কুন্তলা সেনের সেদিনের কথা, কালীপ্রসন্ন মুখোপাধ্যায় শিকড়ের সন্ধানে, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, প্রফুল্ল রায়ের কিয়া পাতার নৌকা, বুদ্ধদেব বসুর একটি জীবনী, কয়েকটি মৃত্যু প্রভৃতি গ্রন্থে দেশভাগের পর এই স্বজনারা মানুষের হাহাকার ধরা পড়েছে। অর্থাৎ এই সমস্ত লেখকরা কি করেছেন, দেশভাগ হয়ে যাওয়ার পর যে যে সমস্যাগুলো তাদের মধ্যে এসেছে সেই সমস্যাগুলো একটা চিত্র কিন্তু তুলে ধরেছেন। আর এরগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সালমান রুশদির মিড নাইটস চিলড্রেন, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। এই রামজি আম্বেদকর, এটাকে আমরা জানি কে না, ইনি আমাদের ভারতের সংবিধান প্রণেতা। পাকিস্তান और দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, এটা বি আর আম্বেদকর লিখিত। চৌধুরী খালিকা কুঞ্জামানের পাথওয়ে টু পাকিস্তান, নীরজ চন্দ্র চৌধুরীর অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, চৌধুরী মোহাম্মদ আলী দ্য ইমার্জেন্সি অফ পাকিস্তান প্রভৃতি হিন্দি, উর্দু, পাঞ্জাবি প্রভৃতি ভাষাতে এই ধরনের বহু গ্রন্থ রচিত হয়েছে। তাহলে দেখো এইটুকু বলবো যে সেই আমি এই আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে ঝিনুকের মধ্যে মুক্ত, অর্থাৎ এই পাতা থেকে এই পাতার এখান থেকে এই আত্মজীবনী থেকে এখানে পরের পাতার এই পর্যন্ত কিন্তু এটা কোশ্চেনেরই ছড়াছড়ি, অর্থাৎ এখান থেকে কিন্তু অনেক কটা প্রশ্ন কিন্তু আসবে। তা সত্ত্বেও আমি এখান থেকে বাছাই করে যেগুলো ঠিক আসার মতো সেগুলো তোমাদের সামনে উত্তর সমেত শেয়ার করব। এবং প্রশ্নটা কিভাবে আসতে পারে, অর্থাৎ এই প্রশ্নটা আসতে পারে ম্যাচিংয়ে আসতে পারে, এই প্রশ্নটা এমসিকিউ, এই প্রশ্নটা এমসিকিউ মিনস হতে টেক দ্য কারেক্ট অ্যান্সার, আর এইটার মধ্যে আসতে পারে ফিল আপ, আর এটার মধ্যে সরাসরি কে লিখেছিলেন, কবে লিখেছেন, তার গ্রন্থের নাম কি, এভাবেও কিন্তু আসতে পারে। সরি, এবার আসবো ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ এবং বিতর্ক, অর্থাৎ আমাদের সেকেন্ড টপিক যেটা, অর্থাৎ ইম্পর্টেন্ট টপিক বলে যেটা আমি বোর্ডে লিখেছিলাম সেই টপিকটির কিন্তু আলোচনা। দেখো সমস্যা কি, সমস্যাটা হচ্ছে ভারত স্বাধীন হওয়ার পর দেশীয় রাজ্যগুলির যোগদান সূত্রে এ দেশগুলিতে সাময়িকভাবে ক খ গ ঘ শ্রেণীতে ভাগ করা হয়। আর বিষয়টি প্রথম থেকেই ছিল বিশৃঙ্খল, আর এর আশু ফলশ্রুতি ছিল এই যে প্রদেশগুলির অধিকাংশ ক্ষেত্রেই হয়ে উঠেছিল বহু ভাষাভাষী ও মিশ্র সংস্কৃতি সম্পন্ন। তা উদ্বাস্তু সমস্যা মানে সেখানে বিভিন্ন জাতের মানুষ কিন্তু থাকবেন আর বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকবে। এই বিভিন্ন ভাষাভাষী মানুষরা যদি থাকে তাহলে সেখানে তো সমস্যা, অর্থাৎ মিশ্র সংস্কৃতির সাথে মিশ্র সমস্যা তৈরি হবে। ব্রিটিশ ভারতে আরেকটি বড় সমস্যা ছিল, এভাবে গঠিত প্রদেশগুলি বহু ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশীয় রাজ্যগুলির স্বশাসিত পরিকাঠামো পরিপ্রেক্ষিতে আর্থ সামাজিক তথা রাজনৈতিক জটিলতার শিকার হয়ে উঠেছিল। এমন নয় যে এই জাতীয় নেতৃত্ব ভাষার ভিত্তিতে এদেশে অর্থাৎ প্রদেশ গঠনের বিষয়টি সম্পর্কে অজ্ঞ ছিলেন। এবার আসবো আমরা কোথায় সমস্যা সমাধানের উদ্যোগ, কি কি সমস্যা সমাধান করা যায় তার উদ্যোগ। দেখো ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের বিষয়টি বিবেচনার জন্য সংবিধানে সভ্য বা গণপরিষদ 1948 খ্রিস্টাব্দে বিচারপতি এস কে দার এর নেতৃত্বে এই ভাষাভিত্তিক কমিশন গঠন করা হয়। এই কমিশনের ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের বিরোধিতা জানিয়ে দেয়, এর ফলে জাতীয় ঐক্য বিপন্ন হবে এবং প্রদেশগুলির মধ্যে জটিলতা বৃদ্ধি পাবে। 1948 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, পট্টভি সীতারামাইয়াকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এই সদস্যদের নামানুসারে এই কমিটির নাম হয় JVP কমিটি। অর্থাৎ দেখো JVP জওহরলাল নেহরু, আর এই যে পট্টভি আর পট্টভি সীতারামাইয়া আর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল নামে পরিচিত হয়। এই কমিটি ও ভাষাভিত্তিক রাজ্য
গঠনের বিক্ষোভের মতো বক্ত হয়, অর্থাৎ তাহলে ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিপক্ষে মত ব্যক্ত করেন। তাহলে ভাষাভিত্তিক রাজ্য গঠন করা যাবে না। এই অবস্থায় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন পুনরায় জোরদার হয়। এবার দেখো, এই তেলুগু ভাষী গান্ধীবাদী নেতা পত্তিসি রামালু 1901 থেকে 1952 খ্রিস্টাব্দ মাদ্রাজের অন্তর্ভুক্ত 11টি তেলুগুভাষী জেলা নিয়ে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে 1952 খ্রিস্টাব্দের 9 অক্টোবর থেকে আমরণ অনশন শুরু করেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আসলো 58 দিন অনশনের পর 15ই ডিসেম্বর তার মৃত্যু হয়। এর ফলে তেলুগু ভাষাভাষী অঞ্চলগুলিতে দাঙ্গা তীব্র আকার ধারণ করে। এবার আসবো আমি, ভারত সরকার এক প্রকার বাধ্য হয়েই 1953 খ্রিস্টাব্দে 18ই ডিসেম্বর পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের ঘোষণা করেন। একই সঙ্গে এই তামিল ভাষাভাষী অঞ্চল নিয়েও কিন্তু পৃথক তামিলনাড়ু রাজ্য গঠিত হয়। অবশ্য এই বিষয়টি এখানেই থেমে থাকেনি। তো দেখো, যেমন আছে না যে একটা অবাধ্য সন্তান যখন নাকি তার বায়না শুরু করে, একটার পর একটা বায়না সে যখন শুরু করে, আর সেই বায়না যখন সেই অসহায় পিতামাতা তাদের পূরণ করে, কিন্তু সেই পূরণ করার কিন্তু একটা মাত্রা থাকে, আর সেই মাত্রাটা যদি ছাড়িয়ে যায় তাহলে কিন্তু সমস্যা এসেই যায়। কিন্তু এখানেই এই 1953 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বরের পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের কথা ঘোষণার সাথে সাথে অন্যান্য অঞ্চলগুলো, অন্যান্য ভাষাভাষী মানুষরা কিন্তু একটার পর একটা দাবি তুলতে থাকলো। তাহলে সমস্যাটা ক্রমান্বয়ে বাড়তেই থাকলো। চলে যাব আমরা 123 পাতা থেকে 124 পাতায় চলে যাব। এই 124 পাতায় দেখো এবার বিতর্ক আসছে। বিতর্কের মধ্যে দেখো, বিতর্ক মানে একে অন্যকে অন্যের উপর দোষ চাপানো। কিরকম না, রাজ্য পুনর্গঠন আইন পাশের পর প্রদেশগুলির পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে বহু জায়গায় তীব্র প্রতিবাদ দেখা দেয়। এই সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখা দেয় বর্তমান মহারাষ্ট্র অঞ্চলে। তাহলে সেখানে বিতর্ক দেখা দেয়। সেখানে মারাঠি গুজরাটি ভাষাভাষীদের মধ্যে তীব্র দাঙ্গা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ভারত সরকার বাধ্য হয়ে 1960 খ্রিস্টাব্দে বোম্বাইকে দ্বিখণ্ড করে মহারাষ্ট্র ও গুজরাট নামের দুটি স্বতন্ত্র প্রদেশ গঠন করে। তাহলে আমি বললাম যে এই অবাধ্য সন্তানের মতন কাজ তারা করছে, আর এই ভারত সরকার বাধ্য হয়েই সেগুলো মেটাচ্ছে, কিন্তু এই মেটানো কিন্তু থেমেই থাকেনি। আবার দেখো 1966 খ্রিস্টাব্দে পূর্বতন পেপসু প্রদেশ ভেঙে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ নামে 3টি পৃথক রাজ্য গঠন হলো। এই পেপসুর সমস্যা ছিল এইখানে যে এখানে পাঞ্জাবি, হিন্দি ও পাহাড়ি ভাষাভাষী মানুষ বসবাস করতেন। এই নবনির্মিত চণ্ডীগড় শহর হয় পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী। ভাষা এবং সংস্কৃতি ভিত্তিতে আন্দোলন অবশ্য এখানেই থেমে থাকেনি। তাই 2000 সালে 2000 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশ বিভক্ত হয়ে উত্তরপ্রদেশ এবং উত্তরাঞ্চল, মধ্যপ্রদেশের 2 টুকরো হয়ে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, বিহার 2 টুকরো হয়ে বিহার ও ঝাড়খণ্ডের সৃষ্টি হয়। তাই বললাম, দেখো এটা কিন্তু হয়েই আসছে। এবার চলে আসবো যে 2014 সালে, এতেও কিন্তু সেটা মেটেনি। 2014 সালে এই 14 খ্রিস্টাব্দে বা সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয়। তাহলে দেখি, বুঝতেই পারছো যে সমস্যাটা কতটা ভয়ঙ্কর। এবার আসবো আমরা টুকরো কথায়। দেখো, এই রাজ্য পুনর্গঠন কমিশন ও রাজ্য পুনর্গঠন আইন 1953 খ্রিস্টাব্দ থেকে 56 ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভাষাভিত্তিক ভারতের অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের উদ্দেশ্যে 1953 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন। কত? 1953 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। এটাও ইম্পর্টেন্ট। এই কমিশনের নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ফজল আলী ও অপর 2 জন সদস্য ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ KM পানিক্কর এবং সমাজকর্মী হৃদয়নাথ কুঞ্জ। তাহলে প্রায় এই 2 বছর ধরে কমিশন বিষয়টি আলাপ আলোচনার পর 1955 খ্রিস্টাব্দ ভারত সরকারের কাছে তারা রিপোর্ট পেশ করে। কমিশন তার এই রিপোর্টগুলি প্রচলিত রাজ্যগুলির বিলোপ করে সমগ্র দেশকে 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চল ভাগ করার প্রস্তাব দেন।
আর ভারত সরকার ফজল আলী কমিশনের রিপোর্টে কয়েকটি সংশোধন করে করে গ্রহণ করেন। এই রিপোর্টের উপর ভিত্তি করে 1956 খ্রিস্টাব্দে পার্লামেন্ট রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়। এই আইনে ভাষার ভিত্তিতে 14টি ভাষাকে ভিত্তিতে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হলো। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই রাজ্যগুলি হলো কি কি? পশ্চিমবঙ্গ, বিহার, অসম, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, বোম্বাই, রাজস্থান, মধ্যপ্রদেশ, মাদ্রাজ, মহীশূর, অন্ধ্রপ্রদেশ, কেরালা। আর 6টি কেন্দ্রশাসিত অঞ্চল, সেই 6টি কি কি? দিল্লি, হিমাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ, মিনিকয়, আমিনদিভি দ্বীপপুঞ্জ। এবার আসবো আমরা এই সংবিধান শক্তি। তার আগে কিন্তু একটা জেনে রাখার একটা বিষয় রয়েছে যে হায়দ্রাবাদ থেকে বিচ্ছিন্ন করে অন্ধ্রকে তেলেঙ্গানা দেওয়া হলো, আর মালাবার, তিবাঙ্কুর, কোচিন নিয়ে কেরালা গঠিত হলো, কচ্ছ, সৌরাষ্ট্র, হায়দ্রাবাদের মারাঠি ভাষী অঞ্চল নিয়ে বৃহৎ মুম্বাই প্রদেশ গঠিত হলো, এবং বিহারের পূর্ণিয়া জেলার কিছু অংশ পুরুলিয়াকে 1956 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। তাহলে এটাও কিন্তু এখানেও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন লুকিয়ে রয়েছে। এবার আসবো আমরা এই সংবিধান স্বীকৃত ভাষাসমূহ। তাহলে এই সংবিধান স্বীকৃত ভাষাসমূহের মধ্যে কি কি আসছে সেটা একটু দেখে নিতে হবে। যে দেখো, সংবিধান স্বীকৃত ভাষাসমূহ 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে মোট জনসংখ্যা 140 কোটির বেশি, যা বিশ্বের সর্বাধিক জনসংখ্যার প্রায় 17.5%। বর্তমানে সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা হলো 22। তবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার সময় সংবিধানের 8ম তফসিল 14টি ভাষা স্বীকৃতি দিয়েছে। এই ভাষাগুলি কি কি? এই ভাষাগুলি হলো, দেখো, এই ভাষাগুলি হলো বাংলা, হিন্দি, অসমিয়া, গুজরাটি, কন্নড়, কাশ্মীর, মালায়ালাম, তামিল, তেলেগু, উর্দু, পাঞ্জাবি, মারাঠি, উড়িয়া ও সংস্কৃত। 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত এগুলো ছিল সংবিধান স্বীকৃত ভাষা। 1967 খ্রিস্টাব্দে 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষাটি সংযোজিত হয়, আর 1992 খ্রিস্টাব্দে 71তম সংশোধনীর মাধ্যমে কোঙ্কনি, মণিপুরি, নেপালি ভাষা সংযুক্ত হয়। তাহলে কোনোটাই কিন্তু বাদ যায়নি। এবার দেখো, এরপর 1903 খ্রিস্টাব্দে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বোরো, সাঁওতালি, মৈথিলি ও ডোগরি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এটাই গেল আমাদের এই সংবিধান স্বীকৃত ভাষাসমূহ। এবার দেখো, এখানে একটা সময়কাল দেওয়া আছে। এই সময়কালটা আমরা পড়বো। দেখো, সময়কালটা সাল ওয়াইজ, অর্থাৎ 1947 থেকে একদম পর 1956 পর্যন্ত দেওয়া আছে। এটা কিন্তু তোমরা একটু গুরুত্ব সহকারে পড়ে নেবে, আর পড়ে নিলে কিন্তু এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই কিন্তু লুকিয়ে আছে, যা থার্ড সামেটিভ তথা মাধ্যমিক পরীক্ষার কাজে লাগবে। তাহলে দেখো, আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে থেকে অনেক প্রশ্ন আজকে তোমাদের সামনে আলোচনা করলাম। দেখো, আলোচনার সাথে সাথেই আমি বলেছিলাম যে এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই সম্ভাব্য প্রশ্নগুলির মধ্যে এই যে প্রথম পাতা, এটাতে তোমরা কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও। স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। এবার দেখো প্রশ্নগুলো হলো কি কি, অর্থাৎ 1947 সালের ভারত স্বাধীন হওয়ার পর ভারতের পূর্ব উত্তর পশ্চিমের দিকে যে গভীর সমস্যাগুলি হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য কি? তা হলো এই উদ্বাস্তু সমস্যা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারত স্বাধীন হওয়ার পর ভারতে প্রধান সমস্যা কি ছিল? তা হলো দেশভাগ। 3 নম্বর কোশ্চেন দেখো, দেশভাগের পর কত মানুষকে উদ্বাস্তু হতে হয়েছিল? প্রায় 1 কোটি মানুষকে উদ্বাস্তু হতে হয়েছিল। 4 নম্বর কোশ্চেন দেখো, কোন সময়কে পুনর্বাসনের যুগ বলে অভিহিত করা হয়? অর্থাৎ 1947 সাল থেকে 1952 এই সময়টাকে বলবো পুনর্বাসনের যুগ। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার চলে আসবো আমরা পরের পাতায়। এই পরের পাতাতে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে। স্ক্রিনশট তুলে নিলে কিন্তু সুবিধা হবে তোমাদের পড়তে। অর্থাৎ আমি এইরকমভাবে নিজের হাতে লিখেছি বলে এটা ভেবো না যে এখান থেকে কোশ্চেনগুলো আসবে না। তোমরা ট্যালি করে দেখবে। আমি বলবো যে এখান থেকে 100% কোশ্চেন কিন্তু তোমরা পাবে, আর এটা কিন্তু আমি বোর্ডে লিখেই দিয়েছি। তাই তোমরা যদি সময় করে একটু পড়ে নিতে পারো তাহলে কিন্তু তোমাদেরই লাভ হবে। তাহলে তোমরা পড়ো কিন্তু।
এবার আসবো, দেখো নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল। দেখো এই 1950 সালের এপ্রিল মাসে ভারত এর প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁয়ের মধ্যে হয়েছিল। তাহলে এটা গেল 5 নম্বর। 6 নম্বর কোশ্চেন দেখো, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখককে, অর্থাৎ পাঞ্জাবি খুশবন্ত সিং। 7 নম্বর কোশ্চেন দেখো, প্রান্তিক মানব গ্রন্থটির লেখককে, প্রফুল্ল কুমার চক্রবর্তী। 8 নম্বর, ভারত স্বাধীন হওয়ার পর 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত পশ্চিম বাংলার হিন্দু উদ্বাস্তুদের সংখ্যা কত ছিল, অর্থাৎ এটা ছিল প্রায় কত, এটা ছিল প্রায় 11 লক্ষ। এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন দেখো, উদ্বাস্তু গ্রন্থটির লেখককে, অর্থাৎ শ্রী হিরণময় বন্দ্যোপাধ্যায়। তা 10 নম্বর কোশ্চেন দেখো, এই তমস চলচ্চিত্র কে কেন তৈরি করেন, অর্থাৎ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গোবিন্দ নাহালনি উদ্বাস্তুর সংখ্যা সমস্যা নিয়ে চলচ্চিত্র তৈরি করেন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই যে পুরোটা। হ্যাঁ, এবার আসবো পরের পাতাতে। পরের পাতাতে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। অনেকগুলো কোশ্চেন আমি তো বলেছি তোমাদের সামনে শেয়ার করবো, সেই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দেখো এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও সুন্দর করে। হ্যাঁ, স্ক্রিনশট তুলে নেওয়ার পরে কিন্তু আমি বলবো। হ্যাঁ, এবার দেখো এখানকার 11 নম্বর কোশ্চেন হচ্ছে, ঋত্বিক ঘটক কে ছিলেন, তার তৈরি দুটি চলচ্চিত্রের নাম লেখো। অর্থাৎ ঋত্বিক ঘটক ছিলেন একদম বাঙালি চলচ্চিত্র পরিচালক। তার দুটি চলচ্চিত্র হলো এই মেঘে ঢাকা তারা আর সুবর্ণরেখা, এই দুটো। 12 নম্বর দেখো, অশনি সংকেত চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন, অর্থাৎ সত্যজিৎ রায়। 13 নম্বর কোশ্চেন, একালের সন্ধানে চলচ্চিত্রের পরিচালক কে, অর্থাৎ মৃণাল সেন। 14 নম্বর কোশ্চেন দেখো, মহাত্মা গান্ধী কত সালে কার হাতে প্রাণ হারান, 1948 খ্রিস্টাব্দে, অর্থাৎ 48 সালে 30শে জানুয়ারি নাথুরাম গডসে নামক একজন আততায়ীর হাতে তিনি প্রাণ হারান। 15 নম্বর কোশ্চেন দেখো, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে আসা শরণার্থী স্রোত কত সাল পর্যন্ত চলেছিল, অর্থাৎ এটা চলেছিল 1971 সাল পর্যন্ত চলেছিল এই প্রবহমান ধারা। 16 নম্বর কোশ্চেন দেখো, 16 নম্বর কোশ্চেন হচ্ছে দেখো, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন, অর্থাৎ ডক্টর বিধানচন্দ্র রায়। এবার আসবো পরের পাতার একটা স্ক্রিনশট তুলে নেবে। স্ক্রিনশট তুলে নিলেই কিন্তু তোমরা তোমাদের পড়তে সুবিধা হবে, তাই স্ক্রিনশটটা তুলে নাও। হ্যাঁ, দাঁড়াও একটুখানি সুন্দর করে আমি ধরি। হ্যাঁ, এই যে এখান থেকে তুলে নাও, আমার নিজের হাতের লেখা। এটা ভেবো না যে প্রশ্ন কিন্তু যে এমনি যে কোনো সাধারণ প্রশ্ন, এগুলো একটাও কিন্তু সাধারণ প্রশ্ন নয়, তাই আমি বলবো এগুলো মন দিয়ে কিন্তু পড়বে। 17 নম্বর কোশ্চেন দেখো, স্বাধীনতার 7 গ্রন্থের লেখককে, মানিক বন্দ্যোপাধ্যায়। 18 নম্বর কোশ্চেন দেখো, কেয়া পাতার নৌকা গ্রন্থটির লেখককে, প্রফুল্ল রায়। 19 নম্বর দেখো, কলকাতা নোয়াখালী বিহার গ্রন্থটির লেখককে, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 20 নম্বর কোশ্চেন, পাকিস্তান অফ দ্য পার্টিশন অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে, ডক্টর বি.আর. আম্বেদকর। এই আম্বেদকরকে আমরা সবাই জানি, আমাদের দেশের সংবিধান প্রণেতা। এবার চলে আসবো যে বিপাশা, 21 নম্বর কোশ্চেন, বিপাশা গ্রন্থটির লেখককে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 22 নম্বর, আধারমানি গ্রন্থটির লেখককে, মহাশ্বেতা দেবী। 23 নম্বর কোশ্চেন, কে কত সালে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠন করেন, এস.কে. দার 1948 সালে এই ভাষাভিত্তিক প্রদেশ গঠন করেন। এখানে কিন্তু পুরোটা কোশ্চেন হয়ে গেল। এবার চলে যাবো আমরা পরের পাতাতে, আরো কোশ্চেন আছে, এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও। হ্যাঁ, এই যে দেখো। হ্যাঁ হ্যাঁ, এবারে প্রশ্নগুলো হলো দেখো, কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে জেভিটি কমিটি গঠন করা হয়, 1948 সালে। জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল ও পট্টভি সীতারামাইয়া কে নিয়ে এই জেভিটি কমিটি গঠন করা হয়। 25 নম্বর কোশ্চেন দেখো, 24 গেল 25 দেখো, এই পত্তি ও সি রামুলা কে ছিলেন, একজন তেলুগু ভাষী গান্ধীবাদী নেতা। 26 নম্বর দেখো, কত সালে গুজরাট ও মহারাষ্ট্র নামে দুটি স্বতন্ত্র প্রদেশ গঠন করা হয়, অর্থাৎ এইটা গঠন করা হয় 1900 সালে দুটি স্বাধীনতা গঠন করা হয়। এবার 27 নম্বর কোশ্চেন দেখো, যে কত সালে অন্ধ্রপ্রদেশ ও ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয়, 2014 সালে। 28 নম্বর কোশ্চেন দেখো, যে কে কত সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন, দেখো এই 1953 সালের ডিসেম্বর মাসে গান্ধীজি রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন। রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন, উত্তরটা পুরোটা চলে এসেছে। হ্যাঁ, চলে এসেছে। এবার দেখো, এবার আসবো আমরা এইখান থেকে, এটা কিন্তু স্ক্রিনশট তুলে নেবে। এটা স্ক্রিনশট তুলে নিলে কিন্তু এটাও কিন্তু ইম্পর্টেন্ট, সব পাতাটাই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে
তুলে নিয়েছো? হ্যাঁ, এবার চলে আসবো আলোচনা যে 29 নম্বর কোশ্চেন, বর্তমান ভারতের মোট জনসংখ্যা কত? 140 কোটি। 30 নম্বর কোশ্চেন, কত সালে কাদের নিয়ে সরকারি ভাষা কমিশন গঠিত হয়? 1955 সালে 30 জন সদস্যকে নিয়ে ভাষা কমিশন গঠিত হয়। 31 নম্বর কোশ্চেন দেখো যে কত সালে সরকারি ভাষা আইন পাশ হয়? 1963 সালে। 32 নম্বর কোশ্চেন দেখো 1950 সালে কত তারিখে সংবিধান 14টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়? দেখো 1950 সালে 26শে জানুয়ারি এই 33টি ভাষাকে আর 14টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। 33 নম্বর কোশ্চেন দেখো 1903 সালে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোন কোন ভাষাকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হলো? সেটা হচ্ছে বোরো, সাঁওতালি, মৈথিলি, ডোগার ভাষাকে। এবার চলে যাবো পরের পাতাতে। এবার পরের পাতাতে গিয়ে আরো কয়েকটা কোশ্চেন হয়তো বা আছে, না না এখানেই শেষ। এই 33টা কোশ্চেন, 32-33টা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম। এবার এই শেয়ার করার সাথে সাথে যে তোমরা বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কিন্তু বন্ধুরাও জানতে পারবে আর তারাও কিন্তু উপকৃত হবে। দেখো এই আজকের এই ভিডিওটি তোমাদের সামনে অনেকক্ষণ শেয়ার করলাম। এই শেয়ার করার সাথে সাথে যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো কিন্তু থার্ড সাবজেক্টিভ তথা 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় আসছে। এটা কিন্তু আমি বোর্ডে লিখেই রেখেছি। আমি লিখেছি যে 100% কমন অন থার্ড সাবজেক্টিভ অ্যান্ড মাধ্যমিক 2026। এইখানে কিন্তু একটা কথা আছে, কথাগুলো যে এখানে অর্থাৎ থার্ড সাবজেক্টিভ পরীক্ষার পরে যে প্রশ্নগুলো থাকবে অর্থাৎ যেগুলো এসে গেছে সেগুলো কিন্তু আসতে পারে। আর কি, আর যেহেতু টেস্ট হয়ে যাবে টেস্টেও কিন্তু এই ধরনের কোশ্চেন আসবে। আবার তোমরা এটা ভেবো না যে টেস্টে এসে গেছে বলে এগুলো মাধ্যমিকে আসবে না, এর কোনো মানে নেই। অর্থাৎ এরকম কোনো কিছু হয় না, কারণ হচ্ছে সব প্রশ্নই সব পরীক্ষাতে আসতে পারে। এটা কিন্তু তোমরা গুরুত্ব সহকারে পড়বে। আর এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এইগুলো কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর নিজেরাও পড়বে। আর নিজেরা পড়লেই কিন্তু উপকৃত হবে। আর কি হবে, আমিও ভীষণভাবে মোটিভেটেড হব আর এইরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।